গ্রামস যেমন 28 সপ্তাহে হয়, 1000 গ্রাম 1 কেজি, তেমনি তোমার 34 উইক্সে একটা ওজন আছে, সব ভাগ ভাগ করতে। আমরা তাহলে একদম ফুলটা ম্যাচিওর, এই যে 2.5 কেজির উপরে বাচ্চা কখন থেকে আরম্ভ, 38 উইক্স আর বিয়ন্ড, 38 উইক্স আমার ম্যাচিওর মোটামুটি বলা হয়। আবার পোস্ট ম্যাচিওর হিসেবে যেমন আছে 42 সপ্তাহ বাইরে যদি চলে যায়, পোস্ট ম্যাচিওর তো বাচ্চা হয়নি, বাচ্চা বাড়লো তা নয়, সময় হলো না, বেরিয়ে গেল সময়, আর কি সময় পেরিয়ে যাওয়াটা হচ্ছে। এইবারে কথাটা হচ্ছে তাহলে আমরা কতগুলো ভাগ করতে পেলাম। একটা হচ্ছে কি স্মল ফর জেস্টেশনাল এজ হলো, তারপর একটা জেস্টেশনাল ইয়েতে যেটা বললাম এই মাত্র, এর মধ্যে প্রিম্যাচিওর মোস্টলি হয়। আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনালে প্রিম্যাচিওর হতে পারে, আবার তোমার স্মল ফর ডেট হিসেবে তারা ম্যাচিওর কিন্তু ছোট ছোট হয়ে আছে। আমাদের কাছে দুটো ভাগ মেন ব্রড হেডিং এ করি, একটা হচ্ছে প্রিম্যাচিওর বাচ্চা, একটা হচ্ছে প্রিম্যাচিওর মানে প্রিটার্ম যেটা বলি প্রিটার্ম বাচ্চা, আর একটা হচ্ছে টার্ম বাচ্চা কিন্তু ছোট। দুটোই কিন্তু স্মল হলো, দুটোই কিন্তু বডি ওয়েট কিন্তু 2499 এর বিলো। আমি এখনো বড় বাচ্চা থেকে আসিনি বা নর্মাল টার্মের কথা আসিনি এখনো, আমি ছোট বাচ্চা নিয়ে আগে ধরেছি। কারণ আমাদের যা কিছু হেডেক মোটামুটিভাবে নিওনেটাল এতে যত ছোটোর দিকে যাবো তত গোলমাল। এই যে ধরো একটা বাচ্চা, একটা খুব সহজ করে সিম্পলিফাই করে বুঝিয়ে দিই, সে এ বেবি ইজ বর্ন অ্যাট 36 উইক্স বাট অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট, আর একটা হলো 36 উইক্স কিন্তু স্মলার দ্যান দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস, তার মানে তার হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ ছিল আগেরটা, এটা হলো স্মল ফর জেস্টেশনাল এজ, তার মানে 36 উইক্স ওজনটা 33 কি 34 উইক্সের মতো। এই প্রবলেম অনেক বেশি, আমার কথা বোঝা গেল? তাহলে দুটোই 36 উইক্সে, তাহলে কোনটা, এটাও একটু ম্যাচিওর বলছে 38 উইক্সের নিচে নিয়ে এসেছি আমরা, কিন্তু যে 36 উইক্সে তার 34 উইক্সের মতো ওয়েট, তার কিন্তু কমপ্লিকেশন অনেক বেশি, তার জটিলতা অনেক বেশি, কথাটা বোঝা গেল? আর স্ট্রেট ফরওয়ার্ড যদি ভাগ করা হয়, যত জেস্টেশনাল এজ যত কমের দিকে যাবে, আমি ওয়েটে আমরা বাদ দিয়ে দিলাম, ওয়েটটা সরিয়ে রাখলাম, আমি শুধু যদি জেস্টেশনাল এজটা ধরি, যে জেস্টেশনাল এজ যেটা সেইটা যত নিচের দিকে যাবে তত ধরনের গোলমাল কিন্তু হবে, কথাটা বোঝা গেল? যত জেস্টেশনাল এজ কমের দিকে যাবে তত কিন্তু গন্ডগোল, যত রকম ফিজিওলজিক্যাল, বায়োকেমিক্যাল, নিউরো ডেভেলপমেন্টাল, একদম ইম্পর্টেন্ট কথা চলে এসছে, নিউরো ডেভেলপমেন্টাল এইসব জিনিসগুলো গন্ডগোল হবে। আর যদি স্মল ফর ছোট বাচ্চা কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েটনেস, ধরো স্মল এসএফডি বাচ্চা আমরা বলি, স্মল ফর ডেট কিন্তু তার অ্যাপ্রোপ্রিয়েটনেস আছে, মানে কথাটা হচ্ছে সে যত তার ডেলিভারি হওয়ার ডেটটা ঠিক আছে কিন্তু সে ছোট বেরিয়েছে, সুতরাং সে অ্যাপ্রোপ্রিয়েটনেস জেস্টেশনাল এই জন্যই অ্যাপ্রোপ্রিয়েটনেস আছে কিন্তু তার ওয়েটটা কম। এই বাচ্চার সুবিধা অসুবিধা দুটো আছে, অসুবিধা তো আছেই অনেক রকম, তোমরা পরবর্তীকালে যদি জানতে চাও বইয়ে চার্টের আছে বা লিস্ট করা আছে কি অসুবিধা হয়, প্রিম্যাচিওর কি অসুবিধা হয়, প্রিম্যাচিওর কি অসুবিধা হয়, ম্যাচিওর কি অসুবিধা, এরকম সব আছে। কিন্তু মেন কথা হচ্ছে যে এই স্মল ফর এসএফডি বাচ্চা অ্যাজ সাচ কিন্তু কিছু প্লাস পয়েন্টও আছে, তারা ভালো খাওয়া দাওয়া করে, তাদের সাধারণভাবে তাদের জটিলতা, শারীরিক জটিলতা কম থাকে, এক্সেপ্ট কিছু কনজেনিটাল ম্যালফরমেশন থাকে, কথা বোঝা গেছে, তাদের মেটাবলিক প্রবলেমটা রিলেটিভলি লেস, তার নিউরোমোটর ডেভেলপমেন্ট এফেক্টটা রিলেটিভলি লেস। তার কারণ হচ্ছে, এখন একটা কথা বলে রাখি, যত তোমার প্রিম্যাচিওর বাচ্চা, এই যে কথা বলবো স্মল জেস্টেশনাল এজ যত কমে হবে, এখন বলা হচ্ছে সেরিব্রাল পলসিটা আমরা তোমরা শুনেছো, সেরিব্রাল পলসি ম্যাক্সিমাম এখন আর ওই অ্যাসফিক্সিয়া দিয়ে বলা হয় না, 2 নম্বরে চলে গেছে। সবচেয়ে বেশি নাম্বার 1 কজ অফ, যদি কোনো পরীক্ষাতে জিজ্ঞেস করবে বা কোথাও, এই যে আমরা সেরিব্রাল পলসি পাই তার মেন কারণ হচ্ছে কিন্তু প্রিম্যাচিউরিটি, নাম্বার 1 কজ অফ প্রিম্যাচিউরিটি। প্রিম্যাচিউরিটি যত হচ্ছে তত বেশি গন্ডগোল হচ্ছে, তত বেশি এই আমরা সেরিব্রাল পলসি পাচ্ছি। তাই এবার আমি আসছি অ্যাকচুয়াল নমেনক্লেচার, কতগুলো নমেনক্লেচার শুনলে কোনগুলো, যে এই খালি বাচ্চা হওয়া, তার ওজন, তার টাইমিং, এর উপরে ভাগগুলো, এটাকে দুমদাম করে দেখবে ছোটো ছোটো করে। তুমি যেহেতু রেসেন্সি যাও বা কখনো এই নিকুতে গেলে তো কথাই নেই, সেখানে নিকু ডিভিশন হচ্ছে, নিকুর কথাই জানো, নিকু হচ্ছে 1.5 কেজি ওজন, 1.5 কেজি ওজন, কিন্তু ওখানে 1.5 গ্রামসের নিচে, 1.5 কেজি নিচে যত যাবে বাচ্চা, 1499 অ্যান্ড বিলো সব হচ্ছে নিকুতে যেতে হবে তাদের, নেওনাটাল ইন্টেন্সিভ কেয়ার, তার ইন্টেন্সিভ কেয়ার লাগে। ওই যে কথাটা বললাম, যত নিচের দিকে যত প্রিম্যাচিওর স্লো বাড়তে তার তত গড়বড়, নানা রকম গন্ডগোল, আর এই তার উপরে বাচ্চা স্পেশাল কেয়ারে যাবে, এসএনসি যাবে, আর তো নর্মাল কথা ছেড়ে দাও নিউবর্নে। এবার আমি আসছি কতগুলো স্পেসিফিক টার্ম বলতে, এইগুলো গেল কি এদিকে টার্ম, আর কিছু নিউবর্নে যাই না, তোমাদের টার্মিনোলজি কত জটিল জায়গা বলা যাবে কিনা, সোজা করে খানিকটা বলতে গেলে এই নিউবর্নে ক্রাইটেরিয়া কিছু আছে, সেগুলো পড়ে নেবে। ক্রাইটেরিয়া মানে কি, ধরো হাইপোগ্লাইসেমিয়া কোনটা, হাইপারবিউলিমিয়া কোন ক্ষেত্রে হয়, এই সমস্তগুলো। আর টার্মিনোলজি বলতে গেলে নিউবর্নে নিউনেটাল কতগুলো স্পেসিফিক কন্ডিশন আছে, সেটা নিউবর্নের ক্ষেত্রেই স্পেসিফিক, অন্য হিসেবে খুব বেশি হয় না এই এজ গ্রুপ ছাড়া। যেমন ধরো
এই ফিজিওলজিক্যাল জন্ডিস, যদি তোমাকে জিজ্ঞেস করে ফিজিওলজিক্যাল জন্ডিস, ফিজিওলজিক্যাল সায়ানোসিস, কতগুলো কথা জানো তো? ফিজিওলজিক্যাল সায়ানোসিস, ফিজিওলজিক্যাল জন্ডিস, জন্ডিস সায়ানোসিস চিরকাল শুনে এসছো, কিছু না। ফিজিওলজিক্যাল সায়ানোসিস আবার কি রে বাবা, ফিজিওলজি প্যাথোলজিক্যাল মনে হবে, তা কিন্তু নয়। কারণ নিউবর্নে তুমি বাচ্চা যদি জন্মে থাকে তোমরা দেখে দাও অ্যাক্রোসায়ানোসিস থাকে। হোয়াট ইজ অ্যাক্রোসায়ানোসিস? অ্যাক্রাল পার্ট, অ্যাক্রাল মানে হাত পা জানো তো, অ্যাক্রাল পার্টস বলে অ্যাক্রোসায়ানোসিস। কিছু না হলো হাতে পায়ে নীল 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 দেখাচ্ছে, বিশেষ করে পা গুলো। প্রথম হাতটা নীল দেখালে হাতটা খানিকক্ষণ পর চলে গেল, কিছুক্ষণ পর দেখো হাতটা নীল আর নেই। যদি পোস্টনাটলে গিয়ে যদি বাচ্চাদের, পোস্টনাটল ওয়ার্ডে তো বাচ্চা প্রায় থাকে, ওটা না থাকাও নয়, আজকেও বাচ্চা হয়েছে একটা, বলছিল একটু আগে। পোস্টনাটল ওয়ার্ডে গিয়ে দেখো, তাহলে কি হলো অ্যাক্রোসায়ানোসিস কি, হাতে আছে পায়েও আছে, পাটা খালি থাকে কেন না, আমাদের তখন ওই যে কথা বললাম ফোরামেন ওভেল পুরো বন্ধ হয়নি তখনও। প্রথম দিকে কি হয় আমি বলেছি, প্রথম ফোরামেন ওভেলে প্রথম শান্টিং কি হয়, বাইডাইরেকশনাল শান্টিং, তো তখন প্রেশার দুদিকে সমান। তাহলে আমার এসে ডান দিক দিয়ে যখন এখানে ব্লাড উঠছে, বরং ডান দিকে প্রেশার থেকে বেশি থাকার জন্য ওই লেফট এট্রিয়াম থেকে ব্লাড খানিকটা, রাইট এট্রিয়াম থেকে খানিক খানিক করে ব্লাড চলে যাচ্ছে, লেফট এট্রিয়াম ঘুরে আবার চলে আসছে, ঘুরে চলে আসছে। এইটা বন্ধ হতে আরম্ভ করলো, যেই বাচ্চা জন্মালো অনেকগুলো চেঞ্জ হলো, তার মধ্যে এটা একটা চেঞ্জ, এটা বন্ধ হতে আরম্ভ করলো। আর পেরিফেরাল এসবিআর বলা হয়, সিস্টেমিক ভ্যাসকুলার রেজিস্ট্যান্স বাড়তে আরম্ভ করলো, তা তোমার সাধারণত ব্লাড প্রেশার মেনটেন হবে, সবকিছু হবে। তাহলে তখন এই যে বন্ধ হওয়ার আগেও খানিক খানিক করে ব্লাড বাইরেকশন যেতে থাকে, যে দুদিকেই যাচ্ছে দুদিকেই যাচ্ছে করতে করতে বন্ধ হয়। ওই জন্য পায়ের দিকে সাইনোসিসটা চলতে থাকে, কারণ ওই তখন ডিঅক্সিজেনেটেড ব্লাড তখন খানিক খানিক করে ব্লাডের সঙ্গে মিশছে, লেফট সাইডে আসছে, পুরোপুরি বন্ধ হয়নি, 24 ঘন্টা লাগে ফিজিওলজিক্যালি বন্ধ হতে, 24 ঘন্টা লাগে। ফোরামেন ওভেল ফিজিওলজিক্যালি ক্লোজড বাই 24 আওয়ার্স। সুতরাং এই যে বাইডাইরেকশনাল বা ফ্লো যাচ্ছে খানিক করে থাকছে, এইটা একটা ইম্পর্টেন্ট কারণ অফ ফিজিওলজিক্যাল সাইনোসিস। তাই যদি পরীক্ষা করেন ফিজিওলজিক্যাল সাইনোসিস কখনো দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি, ওই নিউনেটে দেখেছি। এই ব্যাপারে গেল। আর একটা কথা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, এও আশ্চর্য কথা, অনেক কিছু জিনিস নিউবর্ন স্পেশাল একদম, এগুলো এই টার্মিনোলজি কোথাও নেই। ফিজিওলজিক্যাল জন্ডিস কি জিনিস? ফিজিওলজিক্যাল জন্ডিস তোমরা দেখেছো যে নিউবর্ন বাচ্চা যখন হলো তাদের কি থাকে, ম্যাসিভ, তার হিমোগ্লোবিন অনেক বেশি, 16 থেকে 18 হিমোগ্লোবিন থাকে। বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? কেউ এনিবডি ফলো বেঙ্গলি অথবা বাংলা ছাড়া কেউ কিছু বুঝতে বললে বলবে, হাতে ডু ইউ ফলো বেঙ্গলি? ওকে, তাহলে কেউ অসুবিধা হলে বলবে। তো মাঝে মাঝে বাংলায় বলছি তো ওই জন্য। তো হোয়াট ইজ ফিজিওলজিক্যাল জন্ডিস? জন্ডিস অ্যাপিয়ারিং ইন নিউবর্ন বাট হুইচ হ্যাজ গট লিটল বিয়ারিং ইন দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আলটিমেট প্রোগ্রেসেস অফ দ্য বেবি। এক কথাই বলা, এটা নিউবর্নে পাওয়া যায়, এর আলটিমেট কোনো কিছু নেই বলে ফিজিওলজিক্যাল, আর এই কারণগুলো ফিজিওলজিক্যাল। এই কিছু বলছো তুমি? ওকে আমাকে বললাম না, বুঝতে সুবিধা হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো, আমি কিছু বুঝতে না পেরে আলোচনা করছি। আমি যথাসম্ভব সোজা করে বোঝার চেষ্টা করছি কি বলা। যা ফিজিওলজিক্যাল জন্ডিস কি কারণে হবে? এক হচ্ছে লার্জ মাসল, লার্জ আরবিসি মাস থাকে, মানে মাসটা হিমোগ্লোবিন তো অনেক বেশি, এই 18-18 কাছে 16 উপরে থাকে, 16 থেকে 18 ধরো নর্মাল বিলিরুবিন হিমোগ্লোবিন লেভেল ইন নিউবর্ন। তাহলে সেইটা কমতে 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 অ্যাডাল্ট ভ্যালুর দিকে আস্তে আস্তে আসবে। এক বছরে যে তার 11-12 হয়ে গেল, 1 ইয়ার অফ এজ, এই পুরো পিরিয়ডটা কমতে কমতে থাকে আস্তে আস্তে, একদিনে তো কমে না। তা যেই কমতে আরম্ভ করে প্রথম দিকে, আর এই বিলিরুবিন আমরা জানি কি এই হিমোগ্লোবিন ভাঙলো, বিলিরুবিন তৈরি হলো, সে বিলিরুবিন এক্সক্রিশন হবে, একে লিভার করবে, লিভার ফাংশন ম্যাচুরিটি হয়নি তখনও। আমি কিন্তু এখন থিওরিটিক্যাল পড়াচ্ছি না, ঘটনাটা বোঝার জন্য বলছি, কি কি জিনিস আমরা দেখি টার্মিনোলজি। তাই এই বিলিরুবিন ট্যাকল করতে পারে না বলে যে যে এনজাইম করে, তোমরা সব জানো, কনজুগেশন হবে কিভাবে বেরোয়, পুরো পাথওয়েটাই ম্যাচিওর না। আপটেক, কনজুগেশন, এক্সক্রিশন সমস্ত পাথওয়ে কিন্তু ম্যাচিওর না একদম। এটা ম্যাচিওর হতে সময় লাগে, কতক্ষণ সময় লাগে? 60 আওয়ার্স, মোটামুটি ভাবে 2.5 দিন বলা হয়। যার জন্য কি এই বিলিরুবিন পিকটা দেখবে, তুমি পরে পড়াশোনা করে একটু পড়াবে, নিউবর্ন নিশ্চয়ই পড়াবে না কেউ। এই বিলিরুবিন আস্তে 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 3 দিন থেকে 3 দিনের পর এই জন্ডিস দেখা প্রথম কথা ফার্স্ট বলে দিই, 24 ঘন্টা জন্ডিস দেখা যাবে না কোনো নিউবর্নে, বিলিরুবিন 24 ঘন্টা দেখা যাবে না, ফিজিওলজিক্যাল নয় সেটা। তো ফিজিওলজিক্যাল জন্ডিস অ্যাপিয়ার করে কখন? মোটামুটি ভাবে 36 আওয়ার্স থেকে আরম্ভ হয়, 1.5 দিনের মাথা থেকে আরম্ভ হয়, পিক যায় কত? 60 আওয়ার্স। এই কথাটা বললাম, ম্যাচুরিটি হতে বাস, তারপর থেকে ডিক্লাইন করতে আরম্ভ করে। তাহলে এই যে ব্যাপারটা হলো, প্রথমে নেই, আস্তে আস্তে বাড়লো, আস্তে আস্তে কমে গেল, সব একদম সাইলেন্ট, মানে ইন্টারফেয়ারিং উইথ নাথিং। এই যতক্ষণ ইন্টারফেয়ারিং উইথ নাথিং ততক্ষণ ফিজিওলজিক্যাল। when it interferes with something, প্রবলেম তৈরি করলো সিস্টেমিক বা অন্য আদারওয়াইজ, যেখানে করা নিউরাল ডেভেলপমেন্টই বলো, অন্য কোথাও বলো, এই গন্ডগোল যে আরম্ভ হলো, তাহলে সেটা ফিজিওলজিক্যাল রইল, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল ওয়ান। সেটা আমি আলোচনা করবো না। তাহলে এটা একটা ফিজিওলজিক্যাল জন্ডিস হলো, ধারণা হলো কেন হয় সেটা বললাম, কখন পিকে উঠবে, কখন চলে যাবে, এটা ধারণা হলো। এইবার এখানে ম্যাচুরিটি প্রিম্যাচুরিটি কোশ্চেন আসছে।
যদি প্রিম্যাচিওর বাচ্চা হয়, যত বাচ্চা প্রিম্যাচিওর তত এটা পিকটা আস্তে আস্তে উঠবে, তত প্রলংড হবে। আর নর্মালি এটা বললাম না 3 দিনের মাথায় উঠলো, it dies away within 5 days, not present after 7 days, more or less. And it never exceeds 50 mg%. প্রথম 15 মিলিগ্রামের বেশি কোনোদিনই হয় না, তার মধ্যেই থাকে। এনি টাইম এটা 15 মিলিগ্রাম হলে প্যাথোলজিক্যাল হোক কোনোদিন হয় না। আর যদি প্রিম্যাচিওর হয় তখন এটা প্রলংড হতে থাকে, চলতেই থাকে। এটা আলটিমেটলি এমনকি 7 দিন 10 দিন অবধিও চলতে পারে, কিন্তু লো লেভেল আস্তে আস্তে কমছে, কিন্তু সময় লাগছে অনেক। কারণ তার এই যে কথাটা বললাম, যত প্রিম্যাচিওর তত তার ডেভেলপমেন্ট, কারণ সে তো অনেক আগে চলে এসছে, যখন আসার কথা ছিল আগে চলে এসছে, তার ম্যাচুরিটি কিন্তু ওই ক্যাচ আপ ওইখানেই হবে, তার প্রলংগেশন তত বেশি হচ্ছে। কথাটা বোঝা গেল? তাহলে প্রিম্যাচিওর ক্ষেত্রে প্রলংগেশন অফ ফিজিওলজিক্যাল জন্ডিস হতে থাকে। এই গেল 2 নম্বর কথা। তাহলে দুটো জিনিস জানা গেল, ফিজিওলজিক্যাল সাইনোসিস, ফিজিওলজিক্যাল জন্ডিস। আর ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া একটা আছে। হোয়াট ইজ ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া? এই ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া হচ্ছে অ্যানিমিয়া প্রিম্যাচুরিটি, মোস্টলি তাকে বলা হয়। বাচ্চা আগে চলে এসছে, মার থেকে বাচ্চা সাইফারিং অফ, মার থেকে বাচ্চা সাইফারিং অফ এলিমেন্টস হয়, যা কিছু আছে ক্যালসিয়াম ট্রেস এলিমেন্টস, এমনকি আয়রন ইত্যাদি সমস্ত সাইফানিং। সাইফানিং মানে জানো তো, লো লেভেল থেকে হায়ার লেভেলের জিনিস আছে তবু তাকে পাঠাচ্ছি, একে সাইফানিং বলে। সাইফন সিস্টেম এভাবে কাজ করে। একটা জল নিচের দিকে আছে কিন্তু উপর দিকে তুমি জল পাঠাবে, সাইফন সিস্টেম ছিল লাইক দিস। দ্য মেটেরিয়ালস আর সেন্ট বাই দ্য মাদার ফ্রম হার ওন বডি টু দ্য ফিটাস অর দ্য নিউবর্ন, ইভেন যতদিন সে ফিটাস ছিল পেটের মধ্যে, পরবর্তীকালে মা অন্যভাবে পাঠায় ব্রেস্ট মিল্ক ইত্যাদি দিয়ে। সবসময় সাইফারিং সিস্টেম, কম থাকলেও মাকে পাঠাতে হবে। এক্সট্রিম কম হয়ে যখন যাবে বাচ্চা, তার আগেই কিন্তু তারপরে ভুগতে, মার অনেক অ্যানিমিয়া হয়ে গেছে, বাচ্চা তবু পাঠাচ্ছে আয়রন। স্টিল প্রিম্যাচুরিটিতে হয় কি, যে পাঠানোর টাইমটা মোস্টলি 3rd ট্রাইমেস্টার শেষে, দেখাই নিতে তোমার পড়ে চলে সেটা আরো এই সময়টা বাচ্চা বেরিয়ে এলো আগে, আমার যে সময় যাবার কথা তার আগে যদি বেবি ইজ ডেলিভার্ড বিফোর দ্যাট টাইম, so the trace elements are not reached there in time, they are not reaching the baby in time. সুতরাং দেখা গেল এটা বলে অ্যানিমিয়া অফ প্রিম্যাচুরিটি। লাইক দিস, এই অস্টিওপেনিয়া অফ প্রিম্যাচুরিটি বলে টার্ম আছে। এই যে ক্যালসিয়াম ফসফরাস এগুলো যাচ্ছে মার থেকে, এগুলো যেতে পারলো না, এই সব ট্রান্সপোর্টটা কিন্তু পরের দিকে হয়, শেষের দিকে, একদম গোড়ার দিকে হয় না। কিন্তু গোড়ার দিকে তো অর্গান খালি ফাংশনাল ফরমেশন তৈরি হলো, তার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, তার ফাংশনাল ফরমেশন তৈরি করছে। এবার তার ম্যাচুরিটিটা আলাদা কথা, তাকে এই যে গ্রোথ এবং ম্যাচুরিটি হবে, তার মেটেরিয়াল আস্তে আস্তে মা পাঠাচ্ছে শেষের দিকে ম্যাক্সিমাম, লাস্ট ট্রাইমেস্টার দিকে ম্যাক্সিমাম, এবং লাস্ট ট্রাইমেস্টার দিকে যত তাড়াতাড়ি বেরিয়ে এলো এগুলো কম পড়ে গেল। তাহলে এই দুটো সাথে আমরা কি জানলাম? ফিজিওলজিক্যাল জন্ডিস, ফিজিওলজিক্যাল সাইনোসিস, ফিজিওলজিক্যাল অ্যানিমিয়াটা ফিজিওলজিক্যাল বলা যাবে কি? এটা অ্যানিমিয়া ইউজুয়ালি গোলমাল হয়, আয়রন ডেফিসিয়েন্সি থাকে। কারণ অ্যানিমিয়া মানে আয়রন ডেফিসিয়েন্সি, সেটা একটা বেয়ারিং আছে, লং টার্ম বেয়ারিং, কিন্তু এটাকে বলা হয় কি? অ্যানিমিয়া প্রিম্যাচুরিটি। যেহেতু টার্মিনোলজি কথা আসছে, আমরা কি কি নিউবর্নে জানতে পারি, টার্মিনোলজি হচ্ছে ইম্পর্টেন্ট টার্মিনোলজি, অ্যাপার্ট ফ্রম দিস রুটিন গ্রোথ ডেভেলপমেন্টের এই সময়ে বেরোনো টেরোনো ছাড়া। আর তোমাদের নিউবর্নের টার্মিনোলজি তোমাদের পক্ষে উপযুক্ত খুব বেশি নেই, তবে এবার কতগুলো জিনিস বলি। স্মল থিংস হুইচ উইল সি ইন দ্য ওয়ার্ড, ইন দ্য বেবিস, ওয়ার্ডে গেলে সেই বেবিতে দেখতে পাবে, হুইচ আর নট প্যাথোলজিক্যাল অলওয়েজ। তার মধ্যে যেগুলো গিয়ে তুমি আশ্চর্য হয়ে গেছো। সিস্টার দেখালে দেখুন না, নাকটা দেখুন না, নাকের কাছটা ছোট ছোট সাদা সাদা লাইক স্যাগো, সাবুদানার মতন ছোট ছোট হোয়াইট এলিভেটেড মাইনর কি বলবো ইরাপশনস ওভার দ্য নোজ, ফেস, nasolabial folds, forehead, মোস্টলি এগুলো দেখা যাবে কম বেশি, কারো বেশি কারো কম। এগুলো দেখা যাবে সাদা সাদা, এগুলোকে বলে মিলিয়া, MILIA, মিলিয়া। মিলিয়ারিয়া না, মিলিয়ারিয়া হচ্ছে ঘামাচি, মিলিয়া দেখা যায়। এগুলো কিছুই নয়, এই যে স্কিনেতে আমাদের সিবেসিয়াস সেক্রিশন থাকে, সেগুলো স্কিনের এপিথেলিয়াল সেলের সঙ্গে কালেক্ট করে একটা জমা থাকে, এগুলো নিজে থেকে দে ফল আপ অর্ডিনারিলি উইথ প্রসেস অফ বেডিং অ্যান্ড রাবিং অ্যান্ড অল দিস থিংস। এগুলো কোনো ইনকনসিকুয়েন্সিয়াল। আমি এবারে যেগুলো বলছি সবই ফিজিওলজিক্যাল দেখা যায়, এগুলো নিয়ে ভাববার কিছু নেই। কথা বুঝতে পারছো? এটা একটা মিলিয়ারিয়া হলো, মিলিয়া হলো, মিলিয়ারিয়া না। মিলিয়ারিয়াও বাচ্চাদের বেরোয়, মিলিয়ারিয়া যেটা বেরোয় সেটা খুব ওয়ার্ম গরমের সময় দেখতে পাবে। আচ্ছা, দুরকম হবে, মিলিয়ারিয়া স্কারলেটিনা, মিলিয়ারিয়া রুব্রা। একরকম লাল 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 ঘামাচি হবে পরের দিকে, সেগুলো হচ্ছে গিয়ে লাল লাল হয়, যেগুলো সেগুলো হচ্ছে বেশি একটু ফার মতো লাল লাল এগুলো হয়। আর তার আগে গোড়ার দিকে জলের মতো, মানে একদম অলমোস্ট ট্রান্সপারেন্ট। এগুলো কিন্তু ঘামাচি, জল ওই স্কিন থেকে সার্ফেস থেকে হিটেতে বেরোতে বেরোতে আমাদের এগুলো তৈরি হয়নি। নিউবর্ন বাচ্চা তখন অবধি আমাদের এই যে সিক্রিশনগুলো আসবে, আমাদের এই যত স্কিনের যে জলীয় এবং সিবাম বেরোনো পাথরগুলো রেডি না থাকায় ডাইরেক্ট স্কিন থেকে বেরোনোর চেষ্টা করে, মিলিয়ারিয়া যেমন মিলিয়ারিয়া। তো এগুলো সবই ইনকনসিকুয়েন্সিয়াল, এগুলো থাকবে না কোনটা।
আচ্ছা, এছাড়া তোমরা পাবে মঙ্গোলিয়ান স্পটস, খুব ইম্পর্টেন্ট। কত বড় বড় মঙ্গোলিয়ান স্পট অনেকে গায়ে হয়, তা পিঠটা পুরো নীল মতো হয়ে আছে, একদম ছোটাছুটি করে ফেললো মা বাবা এসে, ওরে বাপরে আমার পিঠটা বাচ্চা নীল মতো কি হয়ে গেল এতটা। প্রথম কথা হচ্ছে এগুলো নিয়ে একদম মাথা ঘামাবে না। মঙ্গোলিয়ান স্পটস আর ফিজিওলজিক্যাল, এগুলো নানা কারণে পিগমেন্ট ডিস্ট্রিবিউশনের ব্যাপার হয়, সেসব ডেভেলপমেন্টের ব্যাপার। এই মঙ্গোলিয়ান স্পটস কারো কোনো গোলমাল কিছু নেই, মানে এ নিয়ে কোনো ইনকনসিকুয়েন্স, দেখতে ভালো হলো কি মন্দ হলো, এগুলো ছোট হতে থাকে অবশ্য, উইথ দ্য টাইম এগুলো ছোট পরেতে অনেক ডিসঅ্যাপিয়ার করে। মঙ্গোলিয়ান স্পটস এগুলো কিন্তু কোনো পিগমেন্টারি যেসব আলাদা অ্যাবনর্মালিটি আছে সেগুলোর মধ্যে পড়ে না। মঙ্গোলিয়ান স্পটস কিন্তু রিঅর্গানাইজেশন অফ পিগমেন্টের জন্য হয়, এগুলো নিজে থেকে চলে যাবে, কিন্তু মঙ্গোলিয়ান স্পটস থাকে না। প্রথম দিয়ে কিছু মাস থাকে, আস্তে আস্তে ছোট হতে হতে ডিসঅ্যাপিয়ার করে। মঙ্গোলিয়ান স্পটস ইনকনসিকুয়েন্সিয়াল, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার গেল। এছাড়া তোমার আর যা যা তুমি দেখতে পাবে মানে ফিজিওলজিক্যাল সিস্টেমের মধ্যে বেবি অ্যাসেস করাতে, তুমি পাবে কি কি বললাম, এগুলো সব বলে দিয়েছি, মিডিয়া বলেছি, এগুলো বলেছি। আর একটা হচ্ছে গিয়ে ওই চোখের পাতায় বা এতে তোমার বিশেষ করে কানে এতে বেশি পাওয়া যায়, চোখের আপার আইলিডস এর উপরে তোমার দেখবে লাল 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 অনেক সময় স্পট যে আছে, মা বাবা খুব যা চিন্তা করে এগুলো কি হলো, এগুলো স্টক বাইটস এখান থেকে টার্ম ছিল, সাহেবরা বলতো সারসে ঠুকরে দিয়েছে, ওদের সারস মারস সেই সময় আমাদের দেশের মধ্যে অবস্থা, যেমন এইসব মেডিসিন আবিষ্কার হয় অনেক বছর আগে, তো স্টক বাইটস এইসব বলতো, এগুলো কিছুই না, এগুলো সমস্ত হচ্ছে ছোট ছোট ক্যাপিলারি একটা ডিস্ট্রিবিউশনে, হেমাঞ্জিওমা নয় কিন্তু, হেমাঞ্জিওমা আলাদা, এগুলো এটা ক্যাপিলারি ওই রিডিস্ট্রিবিউশন হচ্ছে, কিছুদিন পর এগুলো সব ডিসঅ্যাপিয়ার করে উইদিন 1 ইয়ার অফ এজ এগুলো সমস্ত থাকবে না, এগুলো চলে যাবে। আর একটা কথা এই প্রসঙ্গে বলে দিই, যে চোখে দেখবে অনেক সময় দেখা যাচ্ছে কনজাংটিভাল হেমারেজ, বা 50% বাচ্চার থাকে নর্মাল ডেলিভারি, বাচ্চা নর্মাল ডেলিভারি, ওই যখন বেরোয় প্রেশার এফেক্ট থাকে কিছু কিছু, ওই আমাদের স্ক্লেরাতে দেখবি ছোট ছোট রেডিশ, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ব্লাড, মানে সাবকনজাংটিভাল হেমারেজ, যেগুলো কিন্তু ইনকনসিকুয়েন্সিয়াল, কোনো গুরুত্ব নেই। আমি খালি বলে যাচ্ছি সব জিনিস দেখতে পাবে যেগুলো কোনো গুরুত্ব থাকবে না। কি বলছি বুঝতে পেরেছো? এই সাবকনজাংটিভাল হেমারেজ যেরকম ছোট ছোট হবে, এগুলো নর্মাল ডেলিভারি ক্ষেত্রে বেশি দেখা যায়, অন্য কিছুতে বিশেষ দেখা যায় না, এগুলো কোনো গুরুত্ব নেই সেরকম কোনো। আচ্ছা, আর তোমার থাকবে গেল খালি অ্যাপিয়ারেন্সের দিক দিয়ে, বলা টলার দিক দিয়ে। আর টার্মস দু একটা কথা বলা দরকার, সেটা ঠিক টার্মস বলবো না, মেথড বলবো। ব্রেস্ট ফিডিং এর দু একটা কথা বলি, এটা যদিও নিউবর্ন এটা টার্মসের মধ্যে পড়ে কিনা, এটা ফিডিং এর টার্মস বলতে পারো। ব্রেস্ট ফিডিং এ একটা টার্মস হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এই নিউবর্ন সংক্রান্ত কতগুলো কথা বলতে ব্রেস্ট ফিডিং বলতেই হবে, নাহলে টার্মস গুলো কমপ্লিট হবে না। সেই নিউবর্ন সংক্রান্ত ব্যাপারটা একটা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অনেকে ইভিএফ সাংকেতিক ভাষায় ডিরেকশন লিখে ইভিএফ, এরকম না লিখে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং লিখবে, কারণ জিনিসটা না বুঝতে পারে কেউ। প্রথম কথা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে পুরোপুরি বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খেয়ে আছে এবং কিছুই দেওয়া নেই এক্সেপ্ট তাকে কিছু যদি ভিটামিনস বা অ্যাডভাইস বাই ফিজিশিয়ান, ধরো ভিটামিন D3 দেওয়া হবে তাকে, তা তোমার দিতেই হবে, তুমি লিখছো, কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বাচ্চা। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে এই নয় যে বুকের দুধ ছাড়া অন্য কিছু এই ভিটামিন খাচ্ছে না, এগুলো দেওয়া যাবে, এই ভিটামিন দেওয়া যাবে, পেট ব্যথা ওষুধ দেওয়া যাবে। সন্ধ্যাবেলা বাচ্চা ব্যথা হয় জানো তো, ফিজিওলজিক্যাল, ওই একটা কারণ হচ্ছে একটা কথা ফিজিওলজিক্যাল টার্মের মধ্যে আরেকটা আসবে, এই ব্রেস্ট ফিডিং বলতে বলতেই আসবে, সেটা হচ্ছে ইভিনিং কলিক, 3 months কলিক, অনেকগুলো টার্ম আছে এটা। সন্ধ্যেবেলা বাচ্চা আকাশ ফাটি কাঁদতে আরম্ভ করলো, বুকে দুধ খাওয়া বলে গেছে, বাচ্চা যে কোনো দিন আচমকা এই 3 মাস অব্দি ব্যথাটা হয়, পেটে একটা প্রচন্ড ব্যথা হয়, বাচ্চা ইভিনিং এ কোনো কোনো দিন একবারে আকাশ ফাটিয়ে কাঁদবে, পাশের বাড়ির লোকজন ছুটে আসবে, কি হলো করে, কিছুই হয়নি, বাচ্চার পেটে একটা কলিক হচ্ছে। এই কলিক হয় ডিউ টু প্রেজেন্স অফ সাম molecules in the breast milk which causes intestinal movement regularized. এই মলিকুলগুলো they cause the intestinal movements regularized in a fashion so that BER bioelectric rhythm is established. এক কথায় তার জিনিসটা কি দাঁড়ালো, এমন কিছু মলিকুলস আছে, মোস্টলি হচ্ছে গিয়ে ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড VIP, মোটিলিন, আর এই দুটো মোস্টলি এই ইন্টেস্টিনাল কলিক তৈরি করে। এটা করে কি, আমাদের ইন্টেস্টাইনে প্রত্যেকেরই বায়োইলেকট্রিক রিদম আছে, এই যে 3 বার করে 1 মিনিটে পেরিস্টলসিস হয়, 20 সেকেন্ডসে একবার, এইটা হচ্ছে BER এস্টাবলিশড হলে যত আগে হবে তত নানা রকম ইন্টেস্টাইনাল অ্যাবনর্মালিটি, আরো অ্যাবজর্পশন, ফুড, এইসব গন্ডগোলগুলো কম হয়, এদের আরো অনেক গন্ডগোল ভবিষ্যতে জানবে কম হয়। এই BERটা এস্টাবলিশড হয় আইডিয়ালি আমরা জানতে পেরেছি বুকের দুধে, অন্য জানোয়ারের দুধ, অ্যানিমাল মিল্ক আমরা এক কথা বলি, সেসব খেয়ে এই BER এস্টাবলিশড হয় না, যে বাচ্চার ইন্টেস্টাইনাল অনেক প্রবলেম পরবর্তীকালে হয়। তাই BERটা বেস্ট ফেড বাচ্চার 3 মাস অবধি ব্যথাটা হয়, কারণ ঘুরে ফিরে এই ক্র্যাম্পিং মুভমেন্টটা হতে থাকে, 3 মাস পর আর হয় না, BER ইজ এস্টাবলিশড বাই দ্যাট টাইম। সুতরাং তাহলে আমরা কি শিখলাম, একটা নতুন কথা, এই সন্ধ্যাবেলা ইভিনিং কলিক, 3 months কলিক, 3 মাসের পর কিন্তু ব্যথাটা হয় না, মোটামুটি ভাবে 3 মাসে চলে যায়।
এটা এবার ব্রেস্ট ফিডিং এর কথা ফিরে আসি। এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর উপকারিতা হচ্ছে এই, কিন্তু একটা জিনিস হয় বলে পেটে ব্যথা হয় বাচ্চার। ইনফ্যাক্ট এটা বলা হয় পেটে ব্যথা হবে না, মানে বাচ্চা কাঁদিনি কোনোদিন, সন্ধ্যেবেলা সে শুধু বুকে দুধ খেয়ে থাকে, প্রায় এরকম বাচ্চা দেখা যাবে না, অসম্ভব। কিছু না কিছু বার হয়েছে কম বেশি। তার কারণ হচ্ছে পেটে ব্যথাটাই হচ্ছে কি এই মলিকুলস এর জন্য হয়। সে বুকে দুধ না খেলে বা অন্য জানালার দুধ খেলে ব্যথা হয় না, বা ধরা পড়ে যায় উল্টো দিক দেবে, বাচ্চা কাঁদে না, আলটিমেট বললো আমি একটু এই খাওয়াই। এবার তাহলে একটু এই খাই মানে কিরম ভাগ হচ্ছে? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলেছি, এর পরের টার্ম হচ্ছে টোটাল ব্রেস্ট ফিডিং। টোটাল ব্রেস্ট ফিডিং মানে কি? সে বুকে দুধই খায়, কোনো জানালার দুধ খায় না, কিন্তু একটু একটু করে মধু দেয় মা কি ঠাকুমা, একটু একটু করে তাকে মিষ্টির জল দেয়, মুখে মিষ্টি কথাবার্তা ফুটবে, আমার মতো কড়া কড়া কথা বলবে না, সোজা সোজা কথা, মুখে মিষ্টির জল খাওয়াবে, এইরকম জাতীয়। কিন্তু এগুলো হচ্ছে গিয়ে মানে একেবারে বাজে কথা, কোনোটা কোনো কাজের নয়, কিন্তু সে বুকে দুধই পুরো খেয়ে আছে, এটার নাম দেওয়া আছে টোটাল ব্রেস্ট ফিডিং। তাহলে একটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হলো, আর টোটাল ব্রেস্ট ফিডিং হলো। তারপরে চলে এলো পার্শিয়াল ব্রেস্ট ফিডিং। পার্শিয়াল মানে কি? সে খায় এবারে নানা রকম জিনিস খায়, যত রকম কৌটো ফৌটো খায়, যেমন দুধও খায় মধ্যে মধ্যে। এই বুঝতে পারছো, শুনতে পাচ্ছ তোমরা? সাইডে বসে আছো তো, যাই না কি দেখছো, মোবাইল দেখতে পারো তোমরা, একবারে শুনতে পাচ্ছ তো, তাই তো সব পাওয়া যাবে না। যেটা বলছিলাম টোটাল ব্রেস্ট ফিডিং। তারপর বলে যে পার্শিয়াল ব্রেস্ট ফিডিং। পার্শিয়াল ব্রেস্ট ফিডিং কাকে বলে? সে বুকে দুধ খাচ্ছে, তার সঙ্গে অন্য জানালার দুধ খাচ্ছে, টু দ্য এক্সটেন্ট 80% অর মোর সে বুকে দুধ খায়, বাকি 20% অর লেস সে জানালার দুধ খায় বা অন্য দুধ খায়, তাকে বলা হয় পার্শিয়াল ব্রেস্ট ফিডিং। আর যদি তার নিচে চলে গেল বুকে দুধ, ওই কখনো কখনো মা কাজে গেল, সারাদিন কাজে বেরোয়, সকাল থেকে থাকে না, ওই সকালবেলা একটুখানি খাইয়ে দেয়, আর একেবারে রাত্রে 11টার সময় একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, লেস দ্যান 20%, এটাকে বলা হয় টোকেন ব্রেস্ট ফিডিং, বা নাম তো বাঁচতে আগে যাকে বলে, ওই টোকেন ব্রেস্ট ফিডিং। তা এই সব ভাগ করা হয়েছে কেন? এ কি শখে ভাগ করলো কেউ? না, ভাগ করার উদ্দেশ্য হচ্ছে কোন পরিমাণ দুধ বাচ্চা পাচ্ছে, 1 নম্বর সেইটা স্থিরকৃত করা, কারণ তাতে বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট সরাসরি এফেক্ট আছে। 2 হচ্ছে সেই বাচ্চার অ্যাকচুয়ালি কত নিউট্রিশন ডিপ্রাইভেশন হচ্ছে সেইটা ধরতে পারা আর্লি, তাহলে সেই অনুযায়ী তাকে সাপ্লিমেন্ট বা সেরকম দেওয়া যে বুকে দুধ খায় না। 3 হচ্ছে গোলমালটা কি ধরা পড়া, মানে রোগ, সোজা কথা, যে যে অসুখ তার জন্য হবে, এই বাইরেকার ফিডিং যখন দেওয়া হচ্ছে তার কিছু না কিছু গোলমাল হচ্ছে, এটা জেনে রাখো। ইফ নট সারফেসড, আজ দেখতে পাচ্ছ তুমি, হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না বা ধরতে পারছো না, বাট ইট উইল অ্যাপিয়ার, ইট ইজ কজিং সামথিং, মানে কিছু গোলমাল সে করছেই সবসময়, এটা একদম পরিষ্কার জেনে রাখো। অল ডিজিজ আর নট অ্যাপারেন্ট অ্যাট দ্য সেম টাইম। তুমি এই বাইরেকার দুধ একটু খাইয়ে দিলে মানেই তার একটা সাংঘাতিক কিছু হয়ে গেল তখনই, এমনটা নয় কিন্তু। কিন্তু এই যে ড্যামেজটা হবে, এটা লং টার্ম, ভেরি ডিফিকাল্ট টু ডিটেক্ট, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি ইট ক্যানট বি রিভার্সড, মানে যে খেলো না, অন্য জানলার দুধ খেলো, হঠাৎ তার মার হুঁশ হলো, আরে বাবা 7 মাস হয়ে গেল আমার বাচ্চাটা, আমি তো বুকে দুধ খাওয়াইনি, এইবারে আমি বুকে দুধ খাওয়া আরম্ভ করবো, তার বিরাট গন্ডগোল, বুকে দুধ হবে। কিন্তু হয়েছে, প্রচুর হয়েছে এরকম, অনেক জিনিস বাইরে খেয়ে এসছে, যখন কোনো ডাক্তার উঠতে শুনেছে খুব খারাপ কাজ করেছেন, হ্যান তার, হঠাৎ যেন ঘুম থেকে উঠলো এইবার খাওয়াতে হবে, তার কোনো কাজ হবে না, কারণ বুকে দুধ তো একটা, আমি বলেছি একটু আগে, আমাদের কন্টিনিউয়াম, যদি মা বাচ্চা ডিমান্ড করে তাহলে বুকে দুধ খাবে, এই জন্য কথাটা ডিমান্ড ফিডিং এসেছিল। এখন সেটা একটু মডিফাই করা হয়েছে, ডিমান্ড ফিডিংটা ওইভাবে ধরা হয় না, বাচ্চা নানা কারণে কাঁদছে, মা সবসময় ভাবছে বাচ্চারা ডিমান্ড করছে, তার ডিমান্ডটাও তাকে বলেই দিতে হবে, গিয়ে ডিমান্ড করছে দুধ খাওয়া। এইসব জিনিসকে জটিলতা এড়ানোর জন্য একটা সিস্টেমেটিক দুধ খাওয়ানোর সিস্টেম ব্রেস্ট ফিডিং এ চলে এসছে, মানে এটা এরকম। তার মধ্যে কিছু আছে কিউজ বলে, মানে CUES, মানে বাচ্চা দুধ খাবে তার কিছু কিউজ, সেটা মুখে বলতে হবে না, সেটা কোনদিন পড়ালে ভিডিওতে আমি সেটা দেখাতে পারবো আর কি, কিরকম কিউজ টিউজ ইন ফিউচার, এখন না, যখন থিওরি ক্লাস নেবো সেগুলো তোমাদের বোঝাবো, যে বাচ্চা কি করে বুকে দুধ খাওয়া বুঝতে হয়, তার সে কেটে ফেলে এখন যেটা এই দুধ সেগুলো ছেঁটে দিচ্ছি আমি। এখন যে মুদ্রা কথা হচ্ছে কি করে খাওয়াবে, একটা দুধ একবারে, 1 বেস্ট অ্যাট এ টাইম, একটা হয়েছে, একটা দুধ সম্পূর্ণ খেলে, হাফ 4 মিল্ক হাইন্ড মিল্ক, দুধের দুটো নাম আছে, 4 মিল্ক হাইন্ড মিল্ক, সেটা সম্পূর্ণ খেলে আমরা তবে কিন্তু বাচ্চা তারপরেও খেতে চায় না ইউজুয়ালি, তাহলে আমরা অন্যদিকে দুধের ব্যাপারে যাবো কিনা দেখবো, সাধারণত চায় না, তাই আমি একটা বুকে দুধ সম্পূর্ণ শেষ করবো, তবে অন্যদিকে যাবো, একটা 1 বেস্ট ইজ এনাফ, তার কারণ কি, সামনের দুধ পেছন দুধ সবটা পাবে। একটা হিউম্যান মিল্ক, একটা বাচ্চার যে পরিমাণ দুধ বাচ্চা বেরোয়, যে পরিমাণ দুধ প্রডিউস করে, সেইটা যদি মা ব্রেস্টফেড, এক্সক্লুসিভ ব্রেস্টফেড এই কথা বলা হচ্ছে, দ্যাট ইজ এনাফ ফর এ বেবি, কথা বুঝে গেল। আর একটা কথা বলে দিই, বেবি স্পেসিফিক, এইটা আমরা শুনতে হবে, আজকাল অনেক কথা এসছে ব্রেস্ট মিল্কে, ব্রেস্ট মিল্ক ইজ বেবি স্পেসিফিক, তার মানে কি, একটা মা দেখালো তার যে বাচ্চা হয়েছে 34 উইক্সে, আর একটা মা পাশে বেড়েই শুয়ে আছে, তার বাচ্চা যে ফুল টার্ম 40 উইক্স হয়েছে, দুজনে মেয়ে ব্রেস্ট মিল্ক কিন্তু কম্পোজিশন অনুযায়ী, পরিমাণ অনুযায়ী এক নয় কিন্তু,
আর ব্রেস্ট মিল্কও ম্যাচিওর করতে করতে আসে। আমার টার্ম এমনি ম্যাচিওর মিল্ক তোমরা শুনেছো যে প্রথমে একটা কি বলে কলোস্ট্রাম হলো, তারপর আস্তে আস্তে হোয়াইট মিল্ক, ওই ম্যাচুরিটি শুধু নয়, এজ ওয়াইজ ব্রেস্ট মিল্কে আর ম্যাচুরিটি আছে। জিনিসটাকে আমি কি বলছি, জিনিসটা সোজা করে বোঝা যাচ্ছে, বুঝতে হবে। ব্রেস্ট মিল্কের নিজস্ব ম্যাচুরিটি, যে ব্রেস্ট মিল্ক 32 উইক্সে বেরোয় সেই ব্রেস্ট মিল্ক কিন্তু 36 উইক্সে বেরোচ্ছে না, তার কম্পোজিশন পাল্টে গেছে। কারণ 32 উইক্সে যে বাচ্চার যা যা ডিমান্ড ছিল, মলিকুলার ডিমান্ড আদারওয়াইজ, সেইটা মা কিন্তু দুধে পাঠিয়ে যাচ্ছে। কারণ মা তো বাচ্চার তালে তালে বাচ্চার ব্রেস্ট মিল্ক ম্যাচিওর করে যাচ্ছে, তো আচমকা বাচ্চা বাইরে বেরিয়ে এসছে, এটা বুঝে দেখো, আচমকা এটা একটা ঘটনা ঘটে গেল, বাচ্চার ডেলিভারি হয়ে গেল। মা কিন্তু রেডি রাখছিল, বডি কিন্তু রেডি রাখছিল। বডি ইজ অ্যান অটোমেটন, বলা আমাদের সময় পড়ানো, বডি ইজ অ্যান অটোমেটন। অটোমেটন মানে কম্পিউটার যেমন অটোমেটিক সিস্টেমে চলে, এই এআই যে কথা হচ্ছে অটোমেটিক সিস্টেমে নিজেকে কারেকশন ব্যবস্থাপনা সব করে, আমাদের বডি কিন্তু তাই, নিউ সেলফ কারেকশন, সেলফ মডিফিকেশন এই সমস্ত আছে। সো ইট ওয়ার্কস লাইক অ্যান অটোমেটন। সুতরাং এই যে ব্রেস্ট মিল্ক তৈরি হয়ে যে চলছে, এই জিনিসটা চলছিল, বডি কিন্তু ভাবেনি যে বেরিয়ে চলে যাবে, আমার কাছ থেকে ছেড়ে চলে যাবে, বেবি বেরিয়ে চলে গেল। এবার করলো কি, মা অজ্ঞান হয়ে আছে, সমস্ত মাসি নিয়ে গেলো আর একটা মার কাছে দিল, যে মার মুখে অনেক দুধ আছে স্যার, আমার বলেছিলেন তাই নাকি, সে 32 উইক্স হয়েছিল, বেচারি ছোট বাচ্চা, তাকে হয়তো করে পাঠানো হয়েছে কোথায় জায়গাতে, সেখানে গিয়ে এই মা দুধ নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে আসছে, কি মার কাছে দিয়ে দিল, ওই মা অসুস্থ বলে। মনে রাখবে, এটা একটা ব্রেস্ট মিল্ক পাচ্ছে ঠিক কথা, অন্য জানোয়ারের দুধ পাচ্ছে না, মানে বেটার দ্যান সামথিং এলস, কিন্তু কি ওই দুধটা হলো না। আমি চাইবো কি ওই মার দুধ খাওয়াতে, বিকজ মিল্ক ইজ ভেরি স্পেসিফিক। একদম এবিসিডি গুলো শেখাচ্ছে, ব্রেস্ট মিল্ক এবিসিডি, কি করে ব্রেস্ট মিল্ক দিয়ে আমরা এত কেন পড়ে আসছি সারা জীবন ধরে। তা ব্রেস্ট মিল্ক মাস্ট বি বেবি স্পেসিফিক। সো নট অনলি ইট ইজ এসেন্সিয়াল ফর দ্য বেবি, বাট ওই মার দুধ হলে দ্যাট উড বি একদম, মানে কি বলবো, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এই অ্যাপ্রোপ্রিয়েটনেস কথাটা এসছে না, বলছিলাম একটু ভিন্ন অ্যাপ্রোপ্রিয়েটনেস। অতএব চেষ্টা করবো কি, যে মার বাচ্চা হয়ে আছে, যেখানে মা যদি একান্ত অজ্ঞান হয়ে আছে, ওটিতে কোনো ওটিপটি হচ্ছে, সেটা ছেড়ে দিলে, আদারওয়াইজ আমরা কিন্তু সেই মা দুধ দেওয়ার চেষ্টা করবো। কথাটা বোঝা গেছে তখন যা বলছি, তাই বুঝতে পারছো তো নাকি? আচ্ছা, আমি ব্রেস্ট মিল্কের জিস্টের ব্যাপারটা বলছি, তাহলে এটা গেল কতগুলো টার্ম শুনেছো, এক্সক্লুসিভ হ্যান ত্যান, ব্রেস্ট মিল্কের দিক গেল। ব্রেস্ট মিল্কে আরো ডিটেলস জিনিস পরে আলোচনা হবে, যখন ব্রেস্ট মিল্ক থিওরিটিক্যাল পড়ানো হবে। আমি এখন খালি টার্মিনোলজি গুলো বলে যাচ্ছি। আর একটা কথা হচ্ছে, কিছু ক্ষেত্রে যেগুলো কি বলবো, ঠিক টার্মটা ডিজিজ অনুযায়ী এসে যাচ্ছে, অনেক কিছু জিনিস হয় ছোট বাচ্চার ক্ষেত্রে, এই বুকে দুধ খাওয়া বাচ্চার ক্ষেত্রে হয়তো হয় না, সেটা আর্টিফিশিয়ালি ফেড বাচ্চার ক্ষেত্রে বেশি হয়। সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি গুলো থাকে। ফর এক্সাম্পল, এই যে আমি আয়রন ডেফিসিয়েন্সি কথা বলেছি, আয়রন ডেফিসিয়েন্সি এই নয় যে বাচ্চা বাইরে বেরিয়ে এসে গেলে আয়রন ডেফিসিয়েন্সি হবে। এই মলিকুলার ডেফিসিয়েন্সি গুলো এইমাত্র বললাম, মা যে পাঠাচ্ছে এগুলো, দেখা গেল বাচ্চারা বেরিয়ে এলো 32 উইক্সে, তার আয়রন কমে গেল, এই অ্যানিমিয়া অফ প্রিম্যাচুরিটি একটু আগে বলেছি, অ্যানিমিয়া অফ প্রিম্যাচুরিটি। আর তুমি বলো, স্যার অ্যানিমিয়া হচ্ছে, তা কি আছে, আমি ওই আয়রন ড্রপ, ওই কোম্পানি খুব ভালো স্যার, আমাকে অনেক করে বলেছে, আমি লিখে দিয়েছি। কিন্তু কি হলো, তুমি আয়রন দিয়ে কি করতে পারলে? খানিকটা আয়রন, যদিও সেটা তো আবার অন্য খারাপ দিক আছে, নিউবর্নে আয়রন কিন্তু বলে রাখি ইনসিডেন্টালি, তোমার এখন সে প্রেসক্রাইব করছে না, নিউবর্নে আয়রন দেওয়া অনেক খারাপ দিক আছে। সেটা খারাপ দিক মানে আয়রন ইটসেলফ ইজ এ পয়জন টু দ্য বেবি, বাবা বাচ্চার ক্ষেত্রে ইনক্রিজ প্রপেন্সিটি টু ইনফেকশন এসব তৈরি করে। অথবা আয়রন দেওয়াটা কতটা জুৎসই হবে না হবে আলাদা কথা, কিন্তু ধরলাম তুমি আয়রন তবু দিয়েছো খুব কম দেখে আয়রন হয়। এই আয়রন কিন্তু বেবি পেটে থাকতে যে আয়রনটা যে সময় পেতো, তার যা ফলাফল সেটা পূরণ করে না। তোমাদের আয়রন ডেফিসিয়েন্সিতে পরীক্ষা প্রশ্ন করতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি কি হয়? যদি কোনো ছেলেকে আমি কথাটা বলেছি, জিজ্ঞেস করে আয়রন ডেফিসিয়েন্সি কি হয়, আয়রন ডেফিসিয়েন্সি প্রথমে স্যার কখনকার আয়রন ডেফিসিয়েন্সি বলছেন, when should I say, on which period? এটা কি আমার আয়রন ডেফিসিয়েন্সি 2 বছরের বাচ্চার, না আয়রন ডেফিসিয়েন্সি আমার 6 মাসের বাচ্চার, না আয়রন ডেফিসিয়েন্সি যখন মা বাচ্চা পেটে আছে তখন ডেফিসিয়েন্সি, মার হিমোগ্লোবিন 8, পেটে বাচ্চা আছে। আমাদের দেশে আর একটা কথা বলতে, ফ্ল্যাট রেটে ধরে নাও আমাদের দেশে অ্যানিমিয়া সব আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, 85% আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। অতএব মা অ্যানিমিয়া মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অন্য জটিল কিছু ভাববার দরকার নেই। তাহলে মা অ্যানিমিয়া মানে মার আয়রন ডেফিসিয়েন্সি আছে। এবার বাচ্চা পেটে হলো, বাচ্চা পেট থেকে বেরুলো, প্রিম্যাচুর যদি হয় নাও হয় তাও চলবে, প্রিম্যাচুর তো আরো কথা নেই, গোদের উপর বিষ পড়া, তো যেটুকু পেতো সেটাও পেলো না। দেখা গেলো বাচ্চার হিমোগ্লোবিন বেরোচ্ছে, পেট থেকে বাচ্চা বেরোলে 14, 15, তারও কম হিমোগ্লোবিন। ড্যামেজটা কোথায়? হিমোগ্লোবিন তুমি ভাবলে আমি বাড়িয়ে দেবো কি আছে, কিন্তু যে ব্রেন ড্যামেজ, নিউরো ডেভেলপমেন্টাল ড্যামেজ যেটা হলো, মা পেটে থাকার সময় আয়রন যে একটু একটু করে ঠিক সময় আয়রন দিয়ে যাচ্ছে, কি জন্য কাজে লাগে? অ্যানিমিয়া বা হিমোগ্লোবিন, তোমার পরীক্ষা প্রশ্ন করেছে আয়রন ডেফিসিয়েন্সিকে তুমি অ্যানিমিয়া বলে বসে আছো, অ্যানিমিয়া হয় স্যার? অ্যানিমিয়া হয় না স্যার, অ্যানিমিয়া অনেক পরে হয়। তারও আগে কি হয়, that iron reaches the neuron brain, and when the iron deficiency starts, it damages the brain at any phase, and it damages permanently, irreversibly when this iron deficiency occurs in the newborn period, I mean intrauterine life.
পার্মানেন্টলি অ্যান্ড ইরিভার্সিবলি। আজকে তুমি এখানে বসে একজন লোক বিটেক পরীক্ষা করে অনেক কষ্টে চাকরি পেয়েছে, আর একজন তার ক্লাসমেট সে ফাটাফাটি করে নাসা ইঞ্জিনিয়ার হয়ে গেল। তফাৎটা কোথায় জানো? তুমি আমার জিজ্ঞেস করি নার্চারিংটা না, এ মার্বেল খেলেছো পড়াশোনা করেছি সেটাও বলছি না। ওই দেখা গেলো ওর ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি ছিল, অ্যান্টিনাটাল বললাম অ্যান্টিনাটাল পেডিয়াট্রিক্স, ওর আয়রন ডেফিসিয়েন্সিটা ছিল, এর ছিল না। কিন্তু ওই যে নিউরোনাল 13-14 রকম ড্যামেজ হয় ব্রেনের, সে পরে পড়াশোনা করে আরো জানতে পারবে, এখন সেটা হচ্ছে না। এই ব্রেন ড্যামেজটা তার হয়ে গেল পার্মানেন্টলি ইরিভার্সিবল, পড়াশোনাটা হলো না। কি বলছি বুঝতে পারছো? কি জটিল হচ্ছে কিছু? পড়াশোনার কথা বললাম, ওই যে বললাম আইকিউ এর তফাৎ কত হয়, আয়রন বেশি না, মাত্র 9 থেকে 10। 9 থেকে 10 আইকিউ ডিফারেন্স জানো? ক্লাসে ফার্স্ট হয় লাস্ট হওয়ার মধ্যে ডিফারেন্স দেখা যাচ্ছে অ্যাভারেজে, স্কুল, আমি কলকাতা স্টাডিতে বলছি, দেখা গেল 4 থেকে 5, মাত্র 4 থেকে 5 ফার্স্ট হয় লাস্ট হয় ডিফারেন্স। তাহলে সেখানে যদি 8 থেকে 9 ডিফারেন্স হয়, ওই এখানে একটা সাধারণ ইঞ্জিনিয়ার সঙ্গে নাসার ইঞ্জিনিয়ার তফাৎ হয়ে বেঁধে, ওই ডিফারেন্স তো ব্রেনের। আমাদের সঙ্গে যৌতুক ডিফারেন্স কি, তুমি বাক্সিংহ ছেড়ে দাও, সামান্য একটা এই তুমি বাক্সিংহ ছেড়ে তোমাকে মোষ কি গরুর সময় পারবে না, কারণ আমরা তাকে দড়ি বেঁধে ঘোরাচ্ছি কিসে? আরে ব্রেনের জন্য। তাদের ব্রেনতে ভালো করে তার গলায় দড়ি বাঁধা যেন উল্টোটা হতে পারতো। এই ব্রেন ডেভেলপমেন্টে যে করে ব্রেন কিচ্ছু বোঝে না, গ্লুকোজ বোঝে, আয়রন বোঝে। আর যদি আজকে সিম্পলিফাই করে দিই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ব্রেন দুটো জিনিস বোঝে, গ্রোয়িং ব্রেন, পাকা মাথা না, যারা কিছু হবে না আমাদের মতো ব্রেন পার্মানেন্ট হয়ে তাদের না। ব্রেন দুটো জিনিস বোঝে, আয়রন সাপ্লাই, যার জন্য অ্যাসফিক্সিয়া বাচ্চা এত সাংঘাতিক ড্যামেজ হয়, ব্রেন ড্যামেজ, আর আয়রন। এ তোমার এক কথায় প্রশ্ন জিজ্ঞেস করে ব্রেন দুটো জিনিস কি বোঝে, একটা হচ্ছে আয়রন, একটা অক্সিজেন, আর গ্লুকোজ সাপ্লাই তো আনইন্টারাপ্টেড চাই একদম, না গ্লুকোজ সাপ্লাই সেল বন্ধ হয়ে মরিয়ে যাবে। কিন্তু গ্রোথের জন্য এই দুটো এসেন্সিয়াল, তাহলে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। সুতরাং হাইপক্সিয়া, হাইপোগ্লাইসেমিয়া আর এই নিওনাটাল ইন্ট্রাভিউটারাল আয়রন ডেফিসিয়েন্সি গুলো ডেঞ্জারাস। এই কথাগুলো হয়তো নমেনক্লেচার অ্যাজ সাচ মধ্যে বড় পার্সপেক্টিভে হচ্ছে, কিন্তু এইগুলো মাথায় প্রথম দিনই নিউবর্ন নিয়ে আলোচনা প্রথম দিন মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার, যে আমরা নিউবর্ন বলতে কি বুঝি, কেন ইন্ট্রাভিউটারাল আমরা এতই গোড়ায় বলেছি না, ফার্স্ট 1000 days অফ লাইফ নিয়ে কেন পড়ে আছি, কেন ওই ইন্টারভিউ, কারণ ওই ড্যামেজ আমি রিপেয়ার করতে পারবো না, এমন যদি হতো পরে আমি ঠিক করে দেবো, আমার এসব আলোচনা দরকার ছিল না, ভোগ না, দেখা যায় পরে, ভোগা নেই। এইগুলো মুদ্রা কথা, এগুলো গেল। আর নিউবর্নের আর নমেনক্লেচার বলতে বড় বড় জিনিস সবই প্যাথোলজিক্যাল হয়ে যাবে সাধারণভাবে যেগুলো বলা হলো। হ্যাঁ, আর 2-4টে জিনিস সেসব তো মানে সবই প্যাথোলজিক্যাল, এর যেগুলো বলা হলো ফিজিওলজিক্যাল ফাইন্ডিংস, তুমি গেলে এগুলো সমস্ত তুমি নর্মাল পাবে। এরপরে যেসব, তারপর ধরো যেমন অনেক কিছু কালার চেঞ্জ পাওয়া যায়, হারলেকুইন ফিটাস, অমুক তমুক, হারলেকুইন বেবি আর কি বলে, কালার চেঞ্জ, এগুলো কোনো কনসিকুয়েন্স নেই, এগুলো পাবে না, খুব কম পাওয়া যায়। আমি এগুলো বলছি না, এগুলো কমনলি গিয়েই পাবে, ঠিক আছে? তো এগুলো আর কোনো জিনিস তোমাদের প্রশ্ন করা আছে কিনা জানি না, কিন্তু যদি থাকে প্রশ্ন করতে পারো। নিউবর্ন যদি দেখে থাকো, একটা দেখেছো কোনো নিউবর্ন গিয়ে দেখেছো কেউ ওই ওয়ার্ডে গিয়ে? একদিন হয়েছে, তোমার তো ডক্টর সবাই ক্লাস নিয়েছেন না বোধহয়, নিউবর্ন তোমাদের হয়নি, তোমাদের ব্যাচটা হয়নি, যাই না, তোমায় নিয়ে থাকো নিউবর্ন দেখে থাকো, তাহলে প্রথম ফিজিওলজিক্যাল চেঞ্জগুলো যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম, এগুলো নিয়েই বেশি ছোটাছুটি করে লোকে। কি বলছি বুঝতে পেরেছি? এগুলো নিয়েই ছোটাছুটি করে, এগুলোর মধ্যে কোনো গুরুত্ব নেই, এগুলো মানে এগুলো ইনকনসিকুয়েন্সিয়াল। অ্যাপার্ট ফ্রম দিস, এবার ধর উল্টো তখন পরবর্তীকালে পড়বে যে নর্মাল থেকে ডিপার্চার যত হবে নিউবর্নে, হয়তো হাতে নীল নেই, পায়ে নীল নাই বলে নর্মাল, তুমি উল্টো গিয়ে একটা বাচ্চা হঠাৎ করে দেখে শুয়ে আছে, কালকে বাচ্চা আছে, আজকে দেখে পা গুলো তার সাদা, হাত পা নীল হয়ে আছে, যদি না তার কোনো প্রেশার এফেক্ট থেকে থাকে, হাতে চাপ পড়ে প্রেশারে নীল হয়েছে, লোকাল প্রেশারের কথা বলছি না। রিভার্স সায়ানোসিস প্যাথোলজিক্যাল, যখন কার্ডিওলজি কোনো পড়াবেন বা আমাকে পড়াবো কার্ডিওলজি কোনো কিছু, তখন আলোচনা করবো রিভার্স সায়ানোসিস, প্যারাডক্সিক্যাল সায়ানোসিস কেন হয়, রিভার্স সায়ানোসিস কেন হয়, অনেক কিছু আছে, যাকে সেটা অন্য প্রসঙ্গ। এখন ফিজিওলজিক্যাল দিকগুলো যেগুলো, সেগুলোর মধ্যে এই ছাড়া কিছু নতুন করে ভাবার কিছু নেই। আর 2-4টে জিনিস হচ্ছে কি, ওই এসে জিজ্ঞেস করবে যে বল্ডনেস, মা বাচ্চা শুয়ে গেছে, মাথার এতখানি 2-3 দিন 28 দিন নদী বলেছি তো, 7 দিন পরে এসে বললো মাথায় টাকের মতন হয়ে আছে, ফ্রিকশনাল, এই যে আমাদের অ্যালোপেশিয়া হয়, বালিশে শুয়ে যায়, আগের দিন সর্ষে বালিশ ফালিশ করতো না, একটা ওরা দেখেছে যে সব বা শক্তপোক্ত বালিশ হলে বা এ হলে বাচ্চা চুল খুলে পড়ে গেল, মানে টাক মতো হয়ে গেল, দাদুর মতো দেখতে হয়ে গেল, কিন্তু কিছু না, ওরা গজিয়ে যাবে, ফ্রিকশনাল অ্যালোপেশিয়া বলা হয়, অ্যালোপেশিয়ার নাম আছে, ওই ঘষা খেয়ে চুল খুলে চলে গেছে আর কি। আর এই সর্ষের মতো বালিশের মাথায় এরকম সেরকম সেপ হতো, এরকম থাকতো, এগুলো সব ফিজিওলজিক্যাল ছাড়া নমেনক্লেচার বলতে আর, কারণ হেডিংটা তোমার নমেনক্লেচার হিসেবে আছে, নমেনক্লেচার বলতে আর নিউবর্নে খুব বেশি তো বলবার নেই, সবই তোমার প্যাথোলজিক্যাল ব্যাপার বা ডিজিজ স্পেসিফিক ব্যাপার হয়ে যাবে। এই কটা জিনিস মোটামুটি জেনে রাখো। আর ডিজিজ সব এসে হবে, ডিজিজ আলোচনা করলে লাভ নেই, কারণ সেটা তো সেই সিস্টেমে পড়াতে হবে। আর কিছু নমেনক্লেচার কিছু তোমাদের জানার আছে, পড়েছো কিছু, তোমাদের কতটা পড়াচ্ছে আসলে নিউবর্ন তো খুব বেশি
স্কোপ নেই বোধহয় পেডিয়াট্রিক্সে তোমাদের তো এমনিতেই একটা সাবজেক্ট ইয়ে করেছে, নিউবর্ন কতটা কি পড়াচ্ছে পুরো সিলেবাসটা তো বলা মুশকিল। তাহলে এগুলো যেগুলো বলা হলো সব ফিজিওলজিক্যাল মধ্যে, আজকে প্যাথোলজিক্যাল আলোচনা কিছু করা হলো না। যদি কখনো স্পেসিফিক পড়ানো, ধরো নিউরোনাল হাইপোগ্লাইসেমিয়া, জন্ডিস আলাদা করে পড়ো, তখন সেই অনুযায়ী তার পিকচার চেঞ্জেস এগুলো পড়ানো হবে। তাহলে আজকের মধ্যে এছাড়া কিছু জিজ্ঞেস করা আছে কিনা আগে প্রশ্ন শুনে নি, শুধু খুব ব্রড হেডিংস আমি কিছু বলেছি, তো জিজ্ঞেস করা আছে। আর একটা কথা বলে দিই যে দেখবে কি নিউবর্নে কনজেনিটাল অ্যাবনর্মালিটি কিছু আছে কিনা, এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসা কিছু নেই, তোমার ভাবিতে হওয়ার কিছু নেই। কনজেনিটাল অ্যানোমালির মধ্যে বাচ্চা যখন হবে অ্যাটলিস্ট দেখে নেবে যে তার ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, মুখ, যখন বাচ্চাদের মুখ বন্ধ করে শুয়ে থাকে, গালতে চাপ দিলে খুলে যাবে আছে কিনা, বা দরকার হলে হাতে গ্লাভস করে, অনেক সময় সাবমিউকোসাল ক্লেফট থাকে সেটা দেখে নেওয়া। এগুলো কিন্তু 24 ঘন্টায় একটা তোমাদের কোশ্চেন আসতে পারে যে বেবি চেক, মানে বেবি কি কি দেখবে 24, প্রথম বাচ্চা দেখবে কি স্যার, 24 ঘন্টা পরে কি দেখবে। নিউবর্ন কখন কখন দেখতে হয় জানো তো, একটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে পরেই, ইউজুয়ালি উইদিন 1 আওয়ার, কারণ বাচ্চা ফিজিওলজিক্যাল স্লিপ হবে 2 ঘন্টা পর, সেই বাচ্চা ঘুমিয়ে পড়বে, আজ তাকে জাগাতে পারবে অনেকক্ষণ, তাহলে উইদিন 2 আওয়ার্স বলা হয়। 1 ঘন্টা বুকে দুধ খাওয়াটার মধ্যে ব্যবহার মিটে গেল, তুমি তারপরেই পরীক্ষা করতে যাবে বাচ্চা 1 ঘন্টা পরে, তারপরটা 24 ঘন্টা মাথায়, তারপরেরটা কিন্তু 7 দিনের মাথায়, 7 দিনের মাথায় বাচ্চা ছাড়বার আগে। তো আজকাল তো ওই কি বলে সাবকাটে দিয়ে তো 3 দিনে ছেড়ে দিচ্ছে, তার কারণ হচ্ছে এইগুলো করা হয়েছে, প্রত্যেকটা মানে আছে। একদিনে প্রথম দিন দেখলে বাচ্চা এক্ষুনি কিছু খারাপ আছে কিনা, বা কনজেনিটাল এমন ডিজিজ এক্ষুনি দৌড়ঝাঁপ করতে হবে কিনা, সে সময় আমি আজকে বলছি না একটা ডায়াফ্রাগমেটিক হার্নিয়া অমুক তমুক কি একটা তোমার ইমপারফেক্ট অ্যানাস, তাহলে বাচ্চা এক্ষুনি ছুটলো, ফায়ার ব্রিগেড এমার্জেন্সি, সেরকম যদি কিছু না থাকে, আদারওয়াইজ কনজেনিটাল বাবা মা ভাবিতে হয় পাটা একটু বেঁকে আছে, ডালিপেস হয়ে আছে সিম্পলি, দেখেছো তো ডালিপেস দেখতে হবে, সে একেবারে আকাশ ফাটিয়ে ফেললো, পাটি ছুটে চাটে এসে দৌড়ো, স্যার পাটা বেঁকা, নার্সিংহোম ফার্সিংহোম কথাই নেই, তাকে সবই হবে, সময় তাড়াহুড়ো কিছু নেই। কিন্তু একটা বাচ্চা দেখলে সে তার পায়খানার জায়গায় পায়খানাই করছে, 24 ঘন্টা তো পায়খানা হয়নি, বুঝতে পারছো, তো পেট ফুলে গেল, পায়খানা তুমি কিছু পেলে না, যাচ্ছেই না, কি গেলেও একটুখানি তুমি যখন প্যাথেটা পাঠালে তাতে কোনো মেকোনিয়াম নেই, সে 3 ইঞ্চি গেছে কি না গেছে, ঠিক আছে, ব্যাস সে চলে গেল কিছু না আরো পেডিয়াট্রিক সার্জনের কাছে বা বড় জায়গাতে। এই ডিফারেন্সটা করা, এমার্জেন্সি করার বাচ্চা কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তার নমেনক্লেচার যেগুলো যে আমি তোমাদের পরে হয়তো পড়াবে, কোনো যে নিউবর্ন পড়াবে, কি কি জিনিস ফায়ার ব্রিগেড এমার্জেন্সি এক্ষুনি আমায় মাথা ঘামাতে হবে, আর কোন কোন কনজেনিটাল অ্যানোমালি, মেনিঙ্গোমাইলোসিল রাপচার হয়ে গেলে, রাপচার্ড মেনিঙ্গোমাইলোসিল, জল পড়ছে পেটের উপরে, মেমব্রেন পাতলা হয়ে গেছে, ফেটে গেছে, একদম ফায়ার ব্রিগেড এমার্জেন্সি। কিন্তু দেখলে মোটা স্কিন, থিক স্কিন আছে, আছে, তাকে ওই সোফা টুপি দিয়ে বাজে চাপা দিয়ে তুমি পরবর্তীকালে বেবি সব দেখলে তুই 1 দিন 2 দিন রেখে পাঠাতে পারবে, রাপচার করবে না, স্কিন দিয়ে কাভার করা আছে। মাইলোমেনিঙ্গোসিল তো অনেক রকমের আছে, এগুলো যদি দেখো তো এগুলোতে চলবে। তা এই কতগুলো কথা। আর কনজেনিটাল অ্যানোমালি ছাড়া কিছু কিছু জিনিস আছে পরবর্তীকালে সেগুলো ম্যানিফেস্ট করে, তখন তুমি পাবে না, যখন করবে তখন। নিউবর্নে খালি চোখে যা দেখতে পাবে তার উপর কাজ করবে।